বাবা, যা গরম পড়েছে কদিন হলো। জ্যৈষ্ঠ মাসের গরম, লোকে বলে কাঁঠাল পাকানো গরম। সত্যি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ফাঁকে ফাঁকে একেবারে ভ্যাপসা গরম, যাকে বলে তিষ্ঠানো যায় না। এই গরমে জল তো খাচ্ছি প্রচুর, কিন্তু একটু জলের সঙ্গে যখন মিষ্টি যোগ করে একটা পানীয় হয়, তার সাথে আরও কিছু মিশিয়ে, তো সেই জিনিসটা হয়ে ওঠে একটা ভীষণ তৃপ্তিদায়ক পানীয়। আমরা যাকে বলি শরবত বা ঠান্ডাই। সেই শরবত যখন ছোট ছিলাম, তখন পরীক্ষা দিয়ে ফিরলে মা মৌরি মেথি দিয়ে ভিজিয়ে রাখতো, সেই মিছরির পানা দিত। আর চৈত্র মাসে সকালের দিকে পেট ঠান্ডা করার জন্য পাকা বেলের পানা দিত, কিংবা গরমের বিকেলে তৈরি হতো কাঁচা আম পুড়িয়ে আম পানা, আবার অনেক সময় মিষ্টি তরমুজের পানা। সে সমস্ত যেমন উপকারী তেমনই সুস্বাদু, আর সকলেই পছন্দ করে গরমের সময়। দেখবেন, খুব তেতে পুড়ে গরমে যখন বাড়িতে কেউ আসে, সে আপনার কাজের লোকই হোক বা সম্মানিত অতিথিই হোক, তাকে যদি একটু ঠান্ডায় বসিয়ে হাতে এক গ্লাস শরবত দেন, খুব খুশি হয়, তার মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। এই শরবতের সব কিছুর মতোই শরবতেরও একটা কিন্তু ইতিহাস আছে, আর সেই ইতিহাসটা খুব আকর্ষণীয়। আমি আজকে সেরকমই দু চারটে কথা বলবো। আমাদের যে আধ্যাত্মিক ভাব সাম্রাজ্যের সম্রাট শ্রীরামকৃষ্ণ, তাঁরও ঠান্ডায় প্রীতি ছিল খুব বেশি রকমের, সেই কথাও একটু বলবো। আমি পড়ছি আমারই বই তোমার আনন্দ ওই এলো দ্বারে, লালমাটি প্রকাশনা থেকে বইটি প্রকাশিত হয়েছিল। এই বইতে শরবত নিয়ে লিখেছিলাম ভালোবাসা ভরা পেয়ালা। একদম প্রথমে এটা আনন্দবাজার পত্রিকা রবিবাসরীয় বিভাগে বেরিয়েছিল, পরে আমরা এই বইতে সংকলিত করেছি। অনেক অন্যান্য প্রবন্ধের সঙ্গে এই শরবত নিয়ে লেখাটিও রয়েছে। আমি সেখান থেকে আজকে একটু একটু পাঠ করছি। ব্রাহ্মপ্রচারক গিরিশচন্দ্র সেন লিখেছেন, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন, বরফ তাহার অতিশয় প্রিয় ছিল। তিনি পদার্পণ করিলে আচার্যদেব, মানে কেশবচন্দ্র সেনের কমল কুটিরে পদার্পণের কথা বলছেন, আচার্যদেব তাহার জন্য বরফ আনাইতেন। কখনো কখনো দক্ষিণেশ্বরেও বরফ পাঠাইয়া দিতেন। অশ্বিনী কুমার দত্ত তাঁর স্মৃতিকথায় লিখেছেন, একদিন গেছি, প্রণাম করে বসেছি। ঠাকুর বললেন, সেই যে কাক খুললে ফসফস করে ওঠে, কাক মানে কর্ক, একটু টক একটু মিষ্টি, তার একটা এনে দিতে পারো? আমি বললাম, লেমনেড? ঠাকুর বললেন, আনো না। মনে হয় একটা এনে দিলাম। কয়েকটা প্রশ্ন করেছিলাম, আপনার কি জাতিভেদ আছে? ঠাকুর বললেন, কই আর আছে, কেশব সেনের বাড়ি চচ্চড়ি খেয়েছি। তবু একদিনের কথা বলছি। একটা লোক, লম্বা দাড়িওয়ালা, মুসলমান খুব সম্ভব, বরফ নিয়ে এসেছিল। তা কেমন খেতে ইচ্ছা হলো না। আবার একটু পরে একজন তারই কাছ থেকে বরফ নিয়ে এলো। ক্যাচর ম্যাচর করে চিবিয়ে খেয়ে ফেললাম। তা জানো, জাতিভেদ আপনি খসে যায়। আসলে সেই সময়টায় সমাজে তো জাতিভেদ প্রথা খুব কড়াকড়ি ছিল, মানে নিচু জাতের জল খেলে ব্রাহ্মণদের জাত যায়, এরকম একটা ব্যাপার ছিল। আর শ্রীরামকৃষ্ণ তো একেবারে গদাধর চট্টোপাধ্যায়, চাটুর্যে ব্রাহ্মণ, তারপর কালী মন্দিরের পূজারী, সুতরাং এই কথাটা উনি বলছেন। কিন্তু উনি তো পরমহংস, ওনার জাতিভেদ মানে কিছুই ছিল না ওনার মনের ভেতরে। তো স্বাভাবিক যে জন্মগত সংস্কার বশে উনি বলছেন যে কই আর আছে জাতিভেদ, সব উঠে গেছে। প্রত্যক্ষদর্শী কেশব জননী সারদা সুন্দরী দেবী লিখেছেন, আরেকদিন কমল কুটিরে মাঘোৎসবের সময় বরণের দিন সংকীর্তনের পর কেশবকে বলিলেন, দেখো কেশব, আমি যখন আসি মা বলিয়া দিয়াছেন, কেশবের বাড়িতে যাইতেছ, একটি কুলপি বরফ খেয়ে এসো। মা কালী তাকে বরফ খেয়ে আসতে বলেছেন। তখন সেখানে কুলপিওয়ালা ছিল না। কেশব কুলপি কোথায় পান ভাবিতেছেন, এমন সময় হঠাৎ একজন কুলপিওয়ালা আসিল। একটি কুলপি কেশব দিলেন। তিনি খুব আহ্লাদ করিয়া খাইলেন। এটি শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে স্বামী চেতনানন্দের লেখা বই, 140-41 পৃষ্ঠা থেকে আমি এই উদ্ধৃতিটি দিয়েছি। কিন্তু কি আশ্চর্য না, পরমহংস শ্রীরামকৃষ্ণ, তিনি তার ইচ্ছা হওয়া মাত্র, কোথা থেকে ছিল না, কিন্তু
কুলপিওয়ালা এসে হাজির, আর শ্রীরামকৃষ্ণ কুলপি খেয়ে আনন্দ করলেন। মধ্যযুগে আরব দেশে সুগন্ধি বরফ জল শেরবেত পান করার রেওয়াজ ছিল, যার মানেই হলো মিষ্টি বরফ। বরফ গুঁড়োর সঙ্গে জলে মেশানো হতো চেরি, বেদানার দানা, গোলাপ জল, লেবু ফুল ইত্যাদি। ইউরোপের পর্যটকরা মধ্যপ্রাচ্যে ভ্রমণে এসেই সম্ভবত শেরবেতকে ভালোবেসে তাদের দেশে নিয়ে যান ও নিজেদের পছন্দসই করে তাকে শরবেত বানিয়ে দেন। শরবতের ইতিহাসে আরেকটি গল্প আছে। শোনা যায় 1533 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজদরবারে শরবত প্রবেশ করে যুবরানী ক্যাথরিন দ্য মেডিচির হাত ধরে। 14 বছর বয়সে যার বিয়ে হয় হবু রাজা ডিউক অব অরলিন্স হেনরির সঙ্গে। ক্যাথরিনের পিত্রালয় ইতালির ফ্লোরেন্সে, আর ফ্রান্সের নেপলস শরবতে অভ্যস্ত হয়ে ওঠে 1600 খ্রিস্টাব্দের শেষের দিকে। নেপলসে প্রত্যেক ব্যক্তি শরবত তৈরির দক্ষতা ও জ্ঞান নিয়েই যেন জন্মান বলে মনে হয়। এটা বলছেন দ্য মডার্ন স্টিওয়ার্ড, একটি বই লিখেছিলেন অ্যান্তোনিও লাতিনি। তিনি বরফিলা ডেজার্ট তৈরি আর তার পরিবেশনের নিয়মকানুন নিয়ে একটা বই লিখেছিলেন, লো স্কেলকো আলা মডার্না। এর ইংরাজি হচ্ছে দ্য মডার্ন স্টিওয়ার্ড। এটা 1692-94 সালের বই। সেখানে যারা শরবেত্তর প্রস্তুত প্রণালী আগে থেকেই জানেন তাদের জ্ঞানের অমর্যাদা না করেই আমি বলতে চাই যে বলে এই কথাটা বলছেন যে নেপলসে প্রত্যেক ব্যক্তি শরবত তৈরির দক্ষতা ও জ্ঞান নিয়েই যেন জন্মান, মানে এত ওদের শরবতটা পছন্দ। তো তিনি দারচিনি, স্ট্রবেরি, চেরি, পাইন নাট ইত্যাদি সুগন্ধি মিশ্রিত শরবতের প্রস্তুত প্রণালী লিখেছেন। দুধ জাল দিয়ে ঘন করে তাতে মিষ্টি ও সুগন্ধি মিশিয়ে আইসক্রিম ও কাস্টার্ড তৈরি সে সময় জনপ্রিয় ছিল, কিন্তু জানা ছিল না তার সংরক্ষণ পদ্ধতি। সে সময় হট চকলেট খাওয়ার রেওয়াজ ছিল বটে, কিন্তু লাতিনি সত্যি একজন মডার্ন স্টুয়ার্ট। চকলেট দিয়ে শরবত তৈরিরও 2টি রেসিপি তিনি ওই বইতে লিখেছিলেন। এই শীতল পানীয়র জন্মের তথা শব্দের ব্যুৎপত্তিগত উৎস সম্বন্ধে পণ্ডিতরা কিন্তু আজও দ্বিধায়। কেউ বলছে শরবত, কোথাও বলা হয় শরবেত, কোথায় শরবেত্ত। তো এই ছোট্ট ল্যাটিন ক্রিয়াপদ সর্বীয় এস সার্বুই তুর্কি শব্দ সারবার থেকে এসেছে বলে অনেকে মনে করছেন, যার মানে হচ্ছে ছোট ছোট চুমুকে মুখে টেনে নেওয়া। যে আমরা সুরুক সুরুক করে পান করি না, সেই ধন্যাত্মক যে শব্দ তার থেকে এই শরবত কথাটা নাকি এসেছে। দক্ষিণ ও পশ্চিম এশিয়াতেও কিন্তু শরবত খুব জনপ্রিয় ছিল। আরবি শব্দ সারিবা মানে হচ্ছে পানীয়। 12শো শতাব্দীর পারস্য দেশের প্রাচীন মেডিকেল এনসাইক্লোপিডিয়া জাকিরে খোয়ারাজমশাহিতে ইসমাইল গরগানি ইরানে প্রচলিত সেই সময়কার শেরবেতের বর্ণনা করেছেন, যাতে মেশানো ফলের রস অনুসারে নাম হতো আনার, ঘুর, সিকনজিবিন প্রভৃতি। বাবরনামা অনুসারে শেরবেতকে মুঘল সম্রাট বাবরই তার শাসনকালে ভারতে আনেন। তিনি হিমালয় থেকে বরফ আনবার জন্য অনুচর পাঠাতেন। প্রায় 500 মাইলের পথ পেরিয়ে রিলে রেসের মতো বরফ পৌঁছতো দিল্লিতে। রিলে রেস মানে একজন কিছু দূর যেত, তার হাতে কিছু এরকম করে করে না তো বরফ তো জল হয়ে যাবে, তো সেটা ক্রমাগত দৌড়ে 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 সেই হিমালয় থেকে বরফ নিয়ে দিল্লিতে আসতো লোক। তুরস্কে, মানে যেটা এখন বর্তমান টার্কি বলা হয়, শেরবেত এতটাই জনপ্রিয় যে গরমের সময় শরবতওয়ালা লম্বা নল লাগানো বিশেষ আকৃতির পিতলের একটা বয়েম পিঠে নিয়ে পথে পথে ফেরি করে। কাঁধে তার আরেকটি ঝোলায় কিংবা পিতলের খোপ কাটা পেয়ালাদানিতে থাকে পেয়ালা। শেরবেত বানায়, তাই এদের নাম শারবেত কি। এদের শেরবেত পাত্রের নাম হচ্ছে ইব্রিক। এই ইব্রিক ওরা কাঁধ থেকে নামায় না, বরং কেউ চাইলে প্রথমে পেয়ালাটি জলে ধুয়ে তারপর সামনে ঝুঁকে বয়েমের নল থেকে পেয়ালায় ক্রেতার ফরমাইশি শেরবেত ঢেলে দেয়। অতিথিকে সম্মান জানাতেই এই নিয়ম। কিন্তু শরবত কি শুধুই মিষ্টি? আরেক রকম শরবতের কথা বলছি, আপনাদের শুনুন। শান্তিনিকেতনে একদিন সকালে রবীন্দ্রনাথের জল খাবারের সময় এলেন প্রমথনাথ বিশি, যার ছদ্মনাম ছিল প্রণাবী তিনি। তো গুরুদেবকে পরিবেশিত ফল, লুচি, মিষ্টি সব কিছুরই ভাগ পেলেন তিনি,
কিন্তু তার নজর এক গ্লাস সোনালি রঙের শরবতের দিকে, যেটা তাকে দেওয়া হয়নি। গুরুদেব তার ভাব লক্ষ্য করে বললেন, কি হে, এই শরবত চলবে না কি? প্রমথ তো খুব রাজি। অমনি গুরুদেবের আদেশে বড় গ্লাস ভর্তি সেই সোনালি শরবত এলো প্রমথনাথের জন্য, এবং একবার চুমুক দিয়েই তিনি বুঝলেন বেশ জব্দ হয়েছেন। সেটা ছিল চিরতার শরবত। সব দেশেই মুসলমানদের ইফতার এক আলাদা অনুষ্ঠান। ইফতারের প্রধান উপকরণ হলো নানা রকম শরবত। সারাদিন রোজার শেষে ওই দিন তারা ফলমূল খান আর পান করেন শীতল এক গ্লাস শরবত। ইফতার সামগ্রীর গুরুত্বপূর্ণ উপকরণ কাশ্মীরি ভাষায় বাবরি বিউল, আরবি ও উর্দুতে যাকে বলে রায়হান, ফার্সি ভাষায় বলে বদরুজ, হিন্দি, সংস্কৃত, বাংলা, নেপালি, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি ভাষায় সবাই একে চেনে তুলসী হিসেবে। পাশ্চাত্য দুনিয়া এই বীজকে চেনে হোলি বেসিল নামে। হিন্দুর কাছে তুলসীর ভেষজ গুণের আদর তো আছেই, পূজায়ও অপরিহার্য। কাশ্মীরের রোজায় সবচেয়ে জনপ্রিয় শরবতে দুধের সঙ্গে মেশানো হয় চিনি, এলাচ, সামান্য জাফরান, শুকনো নারকেলের গুঁড়ো আর এই তুলসীর বীজ, বিউল যাকে বলছে। সম্রাট বাবরের অভিজাত শরবতের তালিকায় থাকা এই শরবতের নাম তাঁরই নামানুসারে। এখন তো দেখি ইউটিউবে সব জায়গায় যে শরবতের কথা বলে তাতে তুলসী বীজ মেশানোর কথা বলে, খুব শরীর ঠান্ডা করে। জগতে যা কিছু আবিষ্কার হয়েছে তার সব কিছুরই একটা ইতিহাস থাকে। এখন ইতিহাসের লেখক যেমন খুবই দুর্লভ, সেরকম তার পাঠকও কম। সাধারণ মানুষ খুব একটা ইতিহাস পড়ে না, বা পড়লেও মনে রাখতে পারে না। ইতিহাস সবটুকু ধরতেও পারে না। স্থানীয় অঞ্চলের বিভিন্ন ইতিহাস তো আগেকার দিনে শুধু বড়দের রাজা রাজরাদের হতো, তাদের রাজকাহিনী, তাদের বংশধারা, বংশ তালিকা এবং যুদ্ধ বিগ্রহ, বড় বড় খবর থাকতো। খুব সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের খুঁটিনাটি, সমাজের যে বিভিন্ন খাঁজে খাঁজে স্তরে স্তরে রয়ে যায়, তার সবটুকু কিন্তু ইতিহাস ধরে রাখতে পারে না। এগুলো থেকে যায় কি লোকাল গল্পকথায়, ফোক যাকে বলে, ফোক সং, তারপরে লোকগাথা, লোকসঙ্গীত, এগুলোর মধ্যে থেকে চারণ কবিরা গান গেয়ে গেয়ে বিভিন্ন কথাকে দূরে দূরে নিয়ে যায়। তো ইতিহাসে না বলা কথাটা কিন্তু এইভাবে চারণ কবিদের মতোই চিত্রকরের ছবিতেও থাকে, স্থপতির শিল্পে থাকে, আর থাকে পর্যটকের ডায়েরিতে। আমরা কত গুহা টুহার মধ্যে বিভিন্ন সময় অনেক রকম স্থাপত্য দেখি না, দেখে আমরা বুঝতে পারি যে এই দেবতার পুজো ওই সময় প্রচলিত ছিল, এরকম। তো এভাবেই জানা যায় যে ইটালির সরবেত্তো আর আরবের শেরবেত, এই দুটোর পানীয়ই গ্রীষ্মতাপে ব্যথিত চিতে শান্তি দিতেই আবিষ্কার হয়েছিল, সুমিষ্ট, সুগন্ধি, সুশীতল পানীয়। একসময় সিসিলি দ্বীপে গরমের সময় এটনা, যেটা ঘুমন্ত আগ্নেয়গিরি, সেই এটনা থেকে বরফ সংগ্রহ করে আনা হতো। তার সঙ্গে লেবু জলের অথবা পেস্তার দুধ মিশিয়ে চনমনে তাজা পানীয় তৈরি করা হতো। আর রেফ্রিজারেটর আবিষ্কৃত হওয়ার অনেক আগে থেকেই আমাদের পূর্বপুরুষরা প্রাকৃতিক বরফ, যেটা স্নো, পাহাড় থেকে শীতকালে সংগ্রহ করে বছরের অন্য সময় ব্যবহার করার জন্য সংরক্ষিত করতে জানতেন। স্থানীয় ব্যবসায়ীরা বড় বড় কাঠের গোলায় করে বরফ বিক্রি করতেন বড় ব্যবসায়ীদের কাছে, আর গৃহস্থ বাড়িতে খুচরোও বিক্রি করতেন। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দী থেকেই চীনে শরবেতের প্রচলন ছিল। চীনা রেস্তোরাঁগুলি বরফ সংরক্ষণের বিশেষ পদ্ধতি জানত। বরফের সঙ্গে ফলের সুগন্ধি মিশিয়ে পান করার চল সুদূর প্রাচ্য থেকে মধ্যপ্রাচ্য হয়ে আরব দেশের সারবা, যার মানে তাজা পানীয়, সেই হাত ঘুরে ইটালিতে এসে পৌঁছল। ইটালির সোরেন্তোর পাহাড়ে গিয়াচ্চাইয়ে, নিভিয়ারা প্রভৃতি কৃত্রিম গুহায় লেবুর রস মেশানো বরফের গোলা, এক জাতীয় পাহাড়ি শ্যাওলা ও স্তরের পর স্তর খড় দিয়ে ঢেকে সংরক্ষণ করা হতো গ্রীষ্মকালের জন্য। রেনেসাঁর সময়ে ইউরোপে শরবত খুব জনপ্রিয় হয়ে উঠল। বিশেষত নেপলস, ভেনিস প্রভৃতি শহরের নির্বাচিত কয়েকটি দোকানে এগুলো বিক্রি হতো অত্যন্ত অভিজাত শ্রেণীর পানীয় হিসেবে। পরে সমাজের সব শ্রেণীর মানুষেরই পছন্দের তালিকায় চলে এলো এই গ্র্যানিত্তা, যার মানে হলো বরফের গুঁড়ো মেশানো পানীয় শরবত। ইটালিতে অনেক বিয়েবাড়ির ভোজে ও মাছ মাংসের পদ পরিবেশনের ফাঁকে লেবুর শরবত দেওয়া হয় আজও, জিভ পরিষ্কার করতে। তারা বলে প্যালেট ক্লিনজার। খেতে খেতে মুখ মেরে আসে না,
তখন মানে লেবু জল খাইয়ে একটু রুচিটাকে ফিরিয়ে আনা যাকে বলে। যদিও প্রথম দিকে শরবত বড়লোকের পানীয় ছিল, কিন্তু বিভিন্ন সময়ের পর্যটকদের বিবরণ থেকে পরবর্তীকালে সমাজে যে বিপুল একটা চাহিদা হয়েছিল সর্বস্তরে, সেটা আমরা জানতে পারি। এমনকি আমরা স্ট্রিট ফুড বলতে যা বুঝি, শরবত একরকম সেটাই হয়ে ওঠে। পিয়েত্রো ফেব্রিসের একটি খোদাই চিত্র পাওয়া যায়, সেটা 1773 সালের। এক শরবত বিক্রেতার ফেরিওয়ালা তার পিঠের ঝোলানো হাতা থেকে টপ টপ করে ঝরে পড়া পানীয় চাটার লোভে তার পিছু নিয়েছে ছোট ছেলে মেয়ের দল। এটার একটা কি বলে খোদাই চিত্র, মানে ফ্রেস্কো পাওয়া গেছে। সেটা থেকে জানা যাচ্ছে যে শরবতের কত জনপ্রিয়তা ছিল। 1780 সালে নেপলসে বেড়াতে আসা ইংরেজ পর্যটক হেনরি সুইনবার্ন লিখছেন, নেপলসে শরবতের চাহিদা এতটাই বেশি যে ভিখারিরাও শরবত পান করে, এবং আমার মনে হয় রুটি না পাওয়া গেলেও লোকের তত কষ্ট হবে না, কিন্তু বরফের অভাব বুঝি তারা সইতে পারবে না। বরফযুক্ত পানীয়ই হোক বা আইসক্রিম বা পুডিং, ঠান্ডা যে কোনো ডেজার্টের জন্ম নিয়ে রহস্য আর গল্পগাছার শেষ নেই। গ্রিস ও রোমের মানুষ বলেন, রোমের শেষ সম্রাট নিরো নাকি বরফ ঠান্ডা পানীয় এতটাই পছন্দ করতেন যে কৃতদাসদের বরফ সংগ্রহের জন্য পাঠিয়ে দিতেন পাহাড়ে। সারা বছর ধরে সম্রাটকে টাটকা বরফের যোগান দিতে বেশি মাইনে দিয়ে বিশেষ এক শ্রেণীর দৌড়বাজ মোতায়েন করা হতো। এই যে বাবরের কথা বললাম আগে, হিমালয় থেকে দিল্লিতে বরফ আনত রিলে রেস করে, এখানেও সেই রকম বরফে মদ ও মধু ঢেলে পান করতেন সম্রাট। সময় মতো তার জন্য বরফ নিয়ে হাজির হতে না পারলে সেই হতভাগাদের নাকি ফুটন্ত জলের কড়াইতে ফেলে দেবেন বলেও হুকুম জারি করতেন সম্রাট নিরো। ভাবুন কি সাংঘাতিক ব্যাপার। শরবত, পানা, ইংরাজিতে বেভারেজ, সফট ড্রিঙ্ক, যা নামই বলুন না কেন, নানা রূপে সে কোনো না কোনো সময় পৃথিবীতে ছিল, আছে ও বর্তমানেও থাকবে। মানব সভ্যতার মতোই কিন্তু শরবতের ইতিহাসও পুরনো। পরিবেশ, রুচি, বয়স, চাহিদা ও সময় অনুসারে পানীয় কখনো অ্যালকোহলিক বা নন অ্যালকোহলিক, কখনো উষ্ণ, কখনো শীতল। প্রাচীন ইজিপ্টে প্রথম বিয়ার তৈরি হয়েছিল বলে জানা যায়। এটি এতটাই হালকা ছিল যে একটি শিশুর পক্ষেও বিয়ার পানে বাধা ছিল না। 16 শতাব্দীতে ওমর নামে এক ব্যক্তি বিশ্বের প্রথম কফি তৈরি করেছিলেন। আর কোকোকোলা তৈরি হয়েছিল, তার ইতিহাস এর থেকে আরও নতুন, সেটা 19 শতকের শেষ ভাগে। কোনো দেশের বিশেষ পানীয়র সঙ্গে সেখানকার সভ্যতা, সংস্কৃতি প্রভৃতি বিশেষ বৈশিষ্ট্য লুকিয়ে থাকে। আর এই সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের উদ্ভাবনী ক্ষমতা জন্ম দিয়েছে নবনব স্বাদ বৈচিত্র্যের পানীয়। মনের আনন্দে শরবত পান করার জন্য ওয়ার্ল্ড বেভারেজ ডে একটা দিনও ঠিক করেছে, তার নাম ওয়ার্ল্ড বেভারেজ ডে। সেটা সারা বিশ্ব জুড়ে 6 মে এই দিনটা উদযাপিত হয়। আমাদের দেশেও মে মাসের কিন্তু ওই প্যাচপ্যাচে গরমের দিনটে ন্যাশনাল বেভারেজ ডে হিসাবে আমাদের ভারতেও ধার্য করা হয়েছে। ওই দিনটি আমরা ইচ্ছা করলে উদযাপন করতে পারি সমস্ত শক্ত খাবার ত্যাগ করে শুধু তরল পানীয় বা শরবত গ্রহণ যদি করি, তাতে দেহের অনেকে যে আজকাল ওয়েট লস প্রোগ্রাম করে তাতেও সুবিধা হবে, মনেরও তৃপ্তি হবে। যদিও জলেই তেষ্টা মেটে, জলই হচ্ছে তৃষ্ণার শান্তি। চণ্ডালিকায় যেমন তৃষ্ণার্ত বৌদ্ধ শ্রমণ বললেন, জল দাও আমায় জল দাও, রৌদ্র প্রখরতর পথ সুদীর্ঘ আমায় জল দাও, আমি তাপিত পিপাসিত আমায় জল পান করাও, আমি শ্রান্ত আমায় জল দাও। অন্তজ এক মেয়ে তাকে জল দান করল, তিনি আকণ্ঠ পান করে তৃষ্ণা নিবারণ করলেন। আর সেই নারীর মধ্যে ছিল সমাজের জাতিভেদ ও ছুঁটমার্গের ঊর্ধ্বে উঠে মানুষ হিসাবে মর্যাদা লাভের আনন্দ, আর ওই তৃষ্ণার্ত সন্ন্যাসীর প্রতি মমতা। এই আনন্দ আর মমতাই হলো শরবতের প্রাণ। আমি আমার ছোটোবেলায় মায়ের মুখে শোনা একটা গল্প বলছি। শরবতের প্রাণ কিভাবে হয়, মানে একটা পানীয় তো, তাতে আবার প্রাণ কি করে আসে বলছি। শরবত আপনাকে দেওয়া হলো, আপনি কোনো বড় লোকের বাড়িতে গেলেন, আপনাকে বসিয়ে কাজের লোকের হাতে এক গ্লাস পানীয় পাঠানো হলো, আপনি অপেক্ষা করছেন, পানীয় খাচ্ছেন। সেটা পানীয় বটে, আপনার তেষ্টা মেটাবে, কিন্তু আপনার প্রাণ, মানে যে ঠান্ডা হাওয়া বলে না, প্রিয়জনের মুখ দেখে তার সঙ্গ সান্নিধ্যে পরিবেশিত যে পানীয়, তার যে তৃপ্তি, সেই তৃপ্তিটা দেয় না। সেটা আমি ওই ছোটোবেলার গল্প যেটা শুনেছি সেটা বলছি। তিনি খুব ছোট বয়সে পূর্ব বাংলা থেকে
এপার বাংলায় চলে এসেছিলেন, পদ্মা পার হয়ে ভারত মানে ইন্ডিয়া আর পাকিস্তান যখন আলাদা হয়ে যায় সে সময় তিনি চলে এসেছিলেন। তো তার অভাবে সংসার উদ্বাস্তু হয়ে এসেছেন, খুব সাধারণ একটা সংসার তৈরি হয়েছে। তো সেই সংসারে কাঠফাটা এক গ্রীষ্ম দুপুরে একদিন হঠাৎ করে হাজির হয়েছে তার বাপের বাড়ির পুরনো চাকর, যে তাকে ছোটোবেলায় কোলে পিঠে করে মানুষ করেছে। সে তখন তাদের অবস্থা খুবই ভালো ছিল ওপার বাংলায়, এখানে তত ভালো নেই। সে দেখছে খুঁজে খুঁজে বার করেছে তার বন্ডির ঘর, বন্ডি বলে ডাকতো। সে খুব বলছে, এসে বন্ডি বড় তেষ্টা পাইছে, আমার এক গ্লাস জল দাও। তখন তার ঘরে অতিথি সৎকারের যোগ্য কিছুই ছিল না। কি করবে, পুজোর জল, সেই ঠান্ডা জলে একটু চিনি গুলেছে, আর উঠোনের কোনায় ছিল লেবু গাছ, সেই লেবু গাছের থেকে একটা লেবু তুলে লেবুর রস একটু তাতে মিশিয়ে সেই চিনি লেবুর জল গুলে সেই বাপের বাড়ির ছোটোবেলার যার কোলে উঠে বড় হয়েছে সেই বৃদ্ধ চাকরের হাতে সে দিয়েছে। সেই ভৃত্যের কান্না আর থামে না। বন্দি, আমারে তো কেউ কোনোদিন এত যত্ন করে শরবত দেয়নি। এইটা হচ্ছে শরবতের প্রাণ। ভালোবাসার মানুষের জন্য ভালোবাসায় গলে গিয়ে যে তৈরি হয় পেয়ালা, সেই পেয়ালা ভরা গলানো ভালোবাসা, সেটাই হচ্ছে শরবতের প্রাণ। তাতেই শরবতের সার্থকতা। মানুষকে ভালোবেসে এই গরমের দিনে পান করাবেন পানীয়, তাতে পুণ্য কী হয় জানি না, দু তরফেরই মনের তৃপ্তি অসীম। আমরা রাস্তাঘাটে সবসময় এই গরমের সময় যেতে গিয়ে দেখি যে শিখরা করে না, রঙিন জল বা শরবত হাতে হাতে ধরিয়ে দেয়। যত দূরপাল্লার ট্রাক গাড়ি সমস্ত থামিয়ে তারা একটু দাঁড়ালেই তাদের হাতে হাতে, এমনকি চলন্ত গাড়ির জানলা দিয়েও তারা ওই পানীয়র গ্লাসটা বাড়িয়ে ধরে। এটা একটা সেবা। সবাই ভালো থাকবেন। আর এই আরও বেশি বিস্তারিত জানতে গেলে এই বইটার খোঁজ করতে পারেন। নমস্কার।